আমি ভাবের ঘরে ভাবে লাগায়ে তোমায় বলে আমি ভাবে 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 লাগায়ে তোমায় বলিব আর বলিব। আমার ঢোলে কি বলছে? বলছে ধাক ধেনা কর ধেনা ধাক ধেনা কর ধেনা ধক কেটা ধই গুপ্তা ধেনা খেনা তা খেনা খেনা তা তা বলিব তোমায় ভাবে 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 লাগায়ে তোমায় বলিব আর শোনাবো তোমার ভাবে 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 লাগায়ে তোমায় বলিব আর শোনাবো 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 ভাবে 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 লাগায়ে তোমায় বলিব আর কত্তে দাখিন তের কর ধাইনে তে ধাইনে দা দা থন না কত্তে দাখিন তের কর ধাইনে তে ধাইনে ধাইনে দা দা থন ভাবে লাগায়ে তোমায় বলিব আর শোনাবো ভাবে 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 লাগায়ে তোমায় বলিব আর শোনাবো ভাবে লাগায়ে তোমায় বলিব আর শোনাবো ভাবে 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 লাগায়ে তোমায় বলিব আর শোনাবো ভাবে ভাবে। এবার কি বলছে? তাক রান তাক কথা তাকিন তাক ধমক ঠাক গ্রহণ তা গ্রহণ গর্ধন গর্ধন তাকি তাকি গ্রহণ তাকি তাকি গ্রহণ তাকেটা ধা আ গ্রহণ তাকেটা ধা আ গ্রহণ তাকেটা ভাবে ভাবে লাগায়ে তোমায় বলিব আর শোনাবো ভাবে 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 লাগায়ে দাদার বাসনা শুনে আমি খুব আনন্দিত। তাই যাদব দাস 10 টাকা এই দাদাকে উপহার দিচ্ছেন। এতক্ষণ পর্যন্ত আমি এই রকম একটা গুণী ব্যক্তিকে খুঁজছিলাম যে যাদববাবু উনি আমার বান্দাদার বাজনায় সন্তুষ্ট হয়ে 10টা টাকা ওনাকে পুরস্কৃত করেছেন। আসতে দাদা ভাইপো, কারণ এই গানের গুরু হচ্ছে বাজনা। তবে একটা খুব সুন্দর একটা ভালো সংবাদ আপনাদের কাছে বলে যাই। পশ্চিমবাংলার বুকে 10টা সুবিখ্যাত বাজিয়ে থাকলে খুব গর্বের বিষয় আপনাদের। আপনাদের এই বীরভূম জেলার লাভপুর থানা, তাই তো, অন্তর্গত এই গ্রামটার নাম হরনন্দপুর গ্রামে জগন্নাথ থান্দার আজ কবি সমাজের বুকে শুধু আমাদের কাছে নয়, আজ আমাদের শ্রোতাদের কাছেও বটে। বলতে গিয়ে আমার সত্যি খুব গর্ব লাগছে। মানুষ আনন্দেও কেঁদে ফেলায়, দুঃখেও কাঁদে। তাই আমার জগন্নাথদা এবং আমার বান্দাদা এই পশ্চিম বাংলার বুকে সুবিখ্যাত বাজির মধ্যে উনিও একজন। আমাদের বড় গর্বের বিষয়। আজ জগন্নাথ থান্দার তিনি দাসের ছেলে নন, অথচ থান্দারে ঘরে জন্ম নিয়ে সুবিখ্যাত কবিয়ালদের সঙ্গে উনি বাজিয়েছেন। খুব গর্বের বিষয়। আজ সেই জায়গায় বান্দাদাও উনি সেই বাংলার বুকে একজন খ্যাতনামা বাজিয়ে ওনাকে 10 টাকা পুরস্কার করেছেন।
আপনারা ওনাকেও সম্মান দেবেন। বাহ বাহ বাহ। আমরা তো অবশ্যই আসরে নামার আগে ওনার চরণ ধরে প্রণাম করে আসরে নেমেছি। দাদা আশীর্বাদ করেছে। হে সুখদেব হাজরা ভাই, বালিচরণকে ভাইপো বলে, বালিচরণ মাস্টারকে আশীর্বাদ করেছে তোমরা বাংলার বুকে একজন কবি হয়ে প্রতিষ্ঠাতা লাভ করো। তাই একবার কৃষ্ণ প্রেমানন্দিতা হই গৌর হরি বল হরি বল। গান শুনে কমিটির তরফ থেকে 50 টাকা উপহার করুন। বায়না শুনে কমিটির তরফ থেকে 20 টাকা উপহার করুন। যাক, আপনারা আমাদেরকে টাকা দিয়ে ভুলিয়ে দেবেন না, তাই না? তবে এই টাকাগুলো দিচ্ছেন আপনাদের, আমি ভাইপো বলছি, তোমার কাকিমায়ের এখন তো ঠান্ডা আসছে নাকি, ওই যে ফেয়ার লাভলি তারপরে বোরো প্লাসগুলো কিনতে হবে, গালটা ফাটবে না, তাই না? আচ্ছা, আমার দোহার মনুদাকেও 10 টাকা পুরস্কৃত করছেন। যাক, সুন্দর 20 টাকা। 20 টাকা দিচ্ছেন, আমার মার্জনা করবেন। যাই হোক, সুন্দর আপনাদের এখানকার পরিবেশ, সুন্দর কমিটির ব্যবহার, এবং তার থেকে সুন্দর আমাদের শ্রোতাবর্গের ভক্তি মার্গে বসে দাঁড়িয়ে ভালো ভালো সুন্দর। ওরে কবি গান শোনার প্রবণতা, কবি কবি গান গান শোনার প্রবণতা, যেন কেউ পাবেন না আজকে ব্যথা। কবি গান শোনার প্রবণতা। ওরে আর এক কথাই আমার কাছে, আরে ও দিনে না না, ওগো আর এক কথাই আমার কাছে, দিনে না দিনে দিনে না না, দাদা করে জিজ্ঞাসা, ও দিনে না দাঁড়িয়ে না দিনে না না। বলে বলো বলো অর্জুন ভাইয়া গো, বাবা বাবা, আজ বলো আমার ঠাই, আমি পরম সুখে তোমার মুখে আজকে শুনতে চাই। কর্ণে রথের চাকা বসেছিল গো, বধারি রে হবে জানেন তা সবাই, কিন্তু একদিন তোমার রথের চাকা বসেছিল ভাই। কোন দিন বসেছিল বলো তো জামা না, কারণ যতদিন তো এই আমার দাদা আমার রথে ছিল ততদিন পর্যন্ত রথের চাকা বসে নাই, কারণ দাদা বিশ্বম্ভর মূর্তি ধারণ করে রথের উপরে চূড়ায় অমিনি বসে গেল। আমার রথ খানা 10 যোজন সরে নাহি গেল। যে 3 দিন মাঝে যেদিন গুরু দ্রোণাচার্য বধ হতে যায়, ওরে সেই দিনই আমার রথের চাকা বসে গেল। ভীষ্ম বধের দিনে বসে নাই, কর্ণ বধের দিনে বসে নাই, যেদিন গুরু দ্রোণাচার্য বধ হচ্ছে সেদিন রথের চাকা বসে গিয়েছে। রাতে চাকা বসে গিয়েছে। ওরে দাদা আমার দেখতে পেয়েছে, ওরে রথের চাকা বসে গিয়েছে। দাদাকে বললাম দাদা তুমি 3 দিন নেমে গেলে কেন? বলছে 3 দিন মানা রে, ওই 3 দিন নামতে হয়, 3 দিন যেতে নাই। বাহ, হ্যাঁ বাহ, ঠিক বলেছো সুন্দর কথা, দাদা। বাহ, ভালো। সুন্দর। দাদা সেই নারী তত্ত্ব না জানতে পারে, নারীর কাছে না যেতে পারে, কিন্তু নারী তত্ত্ব জানে দাদা। আমি বুঝিবারে পাই।
আমার কৃষ্ণ রথের চাকা ধরেছিল ভীষ্মবধ করব বলে, মিথ্যা কথা নয় না? ভীষ্মকে দেখিয়েছিল রথের চাকাটা না? তা উনি বললেন, একটা ব্যারিকেড মেরে দিয়েছেন যে রথের চাকা নাকি অস্ত্রের মধ্যে পড়ে পড়ে। আচ্ছা, ভীষ্ম কেন আজ এই দশম দিনে যুদ্ধে সরসজ্জায় পড়ে যাচ্ছে, এর পূর্বের ইতিহাস জানেন? জানেন? এই ভীষ্ম কেবা ছিল আবিলাদের কাছে গায়, অষ্ট বসুর মাঝে একজন বসু। মিথ্যা কথা না, স্বর্গের অষ্ট বসু। এই 8টা বসু আপনারা মিলিয়ে নেন। ধর, ধ্রুব, সোম, অনল, অনিল, প্রত্যুষ, প্রভাস, জ্যা। 8 বসু হলো এদের অভিশপ্ত জীবনে বাবা কে জানে না বলো। অষ্ট বসু, মাঝখানে প্রভাস নামে যে বসু, সেই বসু হচ্ছে ভীষ্ম। প্রথমে তো ভীষ্ম নাম হয়নি, হয়েছিল? এ কার ছেলে? শান্তনু রাজার ছেলে। কার গর্ভে জন্ম নিয়েছিল? গঙ্গা গর্ভে, তাই না? ওরে স্বর্গের ছিল আমার কামধনু ভাই, ওরে বশিষ্ঠের আশ্রমে দেখো দেখতে পাই। এই কামধনুর কাছে বশিষ্ঠ যা চেয়ে নিত, বশিষ্ঠ ওই কামধনুকে পেয়ে বা সুরভিগার, কেউ বলে সুরভি, কেউ বলে কামধনু, তাই তো বাবা? তাই এর কাছে যা চাইতো সেইটাই পেত। অষ্টবসু একদিন চিন্তা করলেন যে এই কামধনু বা সুরভি গাভীটা আমাদের চুরি করতে হবে। বশিষ্ঠ যেদিন আশ্রমে থাকবে না সেদিন আমরা চুরি করতে যাব। চর্যবৃত্তি তাদের মাঝখানে জাগরণ হয়েছে মনের ভিতরে, তাদের অষ্টবসুর ভিতরে। এবারে জাগরণ হলো যখন বশিষ্ঠ আশ্রমে ছিল না, এমতো অবস্থায় আরেকজনা গিয়ে দিল হানা। যে দড়ি আমার দড়ি ধরে টানতে টানতে যা, টানতে টানিতে সে তার নাম প্রভাস বটে। আমি বলি নাই অন্যায়। পথিমধ্যে বশিষ্ঠ স্নান সেরে দেখছে কি অষ্টবসুকে ধরে ফেলেছে। তোমরা কে? ও 8 জন অষ্টবসু। এ কর্ম করলে কেন? তোমাদের অভিশাপ দেব। থর থর করে কাঁপছে 8 জন। আমরা চরণ ধরিব, বিনয় করে যাব, অভিশাপে দেবেন না মুনি। আমায় অভিশাপ দেবেন না মুনি গো, অভিশাপ দেবেন না মুনি। তোমরা যে কর্ম করেছ বসু গো, তোমরা যে কর্ম করেছ অভিশাপে দেব তব মর্তভূমে যাবে তুমি
তবে শান্তনু হবে পিতা, মা হবে গঙ্গা দেবী। যে দড়ি ধরে নিয়ে এসেছো সে কিন্তু থেকে যাবে। আর প্রত্যেক বছর গঙ্গার গর্ভে 7 জনা জন্ম নেবে। তোমরা ওই গঙ্গা কি করবে, নিজের জলে নিক্ষেপ করবে, তোমরা তখন উদ্ধার হয়ে আবার স্বর্গে আসবে। কিন্তু দড়ি ধরে যে নিয়ে এসে চিন্তা করা চাই, তাকে সাজা পেতে হবে অনেক বছর, মিথ্যা কথা না। একদিন গঙ্গার ঘুরে বেড়াচ্ছে, গঙ্গার ধারে শান্তনু রাজা তিনি ঘুরছেন। ঘুরতে ঘুরতে শান্তনু রাজার সঙ্গে গঙ্গা দেবীর দেখা হয়ে গেল। বললো, তোমাকে আমার ভালো লেগেছে, তুমি কাছে এসো না। তোমায় ভালো লেগেছে, তুমি কাছে এসো না। ভালো লেগেছে, তুমি কাছে এসো না। ওগো তোমায় নিয়ে ঘর বাঁধিব, তোমায় নিয়ে ঘর বাঁধিব, ছেড়ে দেব না। তোমায় ভালো লেগেছে, তুমি কাছে এসো না। ভালো লেগেছে, তুমি কাছে এসো না। এই বলিয়া আমার একজন দাদা এসেছে, দিয়ে দেন ওনার নামটা আমাকে বলবেন। ওনার নাম আপনার গান শুনে গদাধর গড়াই, উনি এখন আমাদের বর্তমান মেম্বার। উনি এখন আপনাকে 50টি টাকা দিয়েছেন। ঠিক আছে, ওনার সঙ্গে দু কথা বলে, উনি গানের লোক, ছেলে হিসেবে ভালো। গদাধর গড়াই আপনাদেরই ঘরের ছেলে না? তা যাই হোক, এখানে পার্টির কথা বলা উচিত নয়, তবে না বললে উপায়ও নাই। যেহেতু আপনারা ওনাকে দাঁড় করিয়েছিলেন, ওনাকে জিতিয়েছেন, উনি একজন জেতা প্রার্থী গদাধর গড়াই। উনি আমার গান শুনে সন্তুষ্ট হয়ে 50 টাকা দিয়েছেন। যদি আমি ভাবি তাহলে আমার ভিতরে অহমিকা হবে। তবে এখানে বাবা দেখবেন, যখন জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়, তখন চাষিরা কি করে, রাসায়নিক সার ব্যবহার করে না। দেখে যে তার উর্বরতা শক্তি বাড়িয়ে দিয়ে ফসলটা একটু বাড়াইতে হবে। তদ্রূপ আজ এই গদাধর গড়াই মহাশয় সেই সারস্বরূপ আমাকে 50টা টাকা দিয়ে আমার গানের পরিসীমা বাড়িয়ে দিয়েছে। গানের রূপা থান্দার নামে একজন ভক্ত আসরেতে এলো, ওরে 20টা টাকা দিয়ে সে জন্মানে রেখে গেল। আমার গোবিন্দের কাছে কর জোরে গো, আমি নিবেদন জানাই। আমার রূপা যেন মনোবাসনা গোবিন্দ পূর্ণ করে দেয়। এবারে যেখানে ছিলাম সেইখানেতে গো আমি চলে যাব। ওরে ভীষ্ম নামে যেজন ছেলে শান্তনু রাজা, গঙ্গার সঙ্গে বিয়ে হলো সেই দিনে। শান্তনু রাজার সঙ্গে গঙ্গার বিয়ে হলো। গঙ্গা বলল, রাজা আমি বিয়ে করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আমার শর্ত কি না, আমার কর্মে যদি তুমি ওগো বাধা দিয়ে দেবে, সেই দিনেতে আমায় রাজা তুমি নাহি পাবে। এক করে তখন ছেলে জন্ম নিয়ে নিল। 1 বছরে অন্তর অন্তর নিজের ছেলে নিজেই নিয়ে এসে জলেতে ফেলিল। রাজার বুক ফেটে যায়, বলতে পারে না কি হবে উপায়। শেষের ছেলে যখন জন্ম নিল, বাবা জলে ফেলতে যায়। চট করে শান্তনু আমার গঙ্গার হাতখানা ধরেছে, আর আমি ফেলতে দেব না, থাকো না থাকো আমার কাছে, তাতে আমার দুঃখ নাই। কিন্তু ছেলে আমি ফেলতে দেব না, ছেলে আমি ফেলতে দেব না। রানী করি মানা, ছেলে আমি
যখন রেখে দিল তার নাম হলো দেবব্রত। তবে অভিশপ্ত হয়ে শান্তনুর গর্ভে অর্থাৎ গঙ্গার গর্ভে শান্তনুর ঔরসে ওরে দেবব্রত নামে হয়েছে। আরে ও দিরে না না ওরে বলো হয়ে গেল ও রে না দারি রে না দিরে না না 16 বছরের ছেলের যখন দিরে না না দিরে না দিরে না না বয়স হয়েছিল ও রে না 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 দারি রে না দিরে না দিরে না 16 বছর বয়স যখন ছেলের হয়ে যায় ধনগবানে নিয়ে ছেলে বনের মাঝে যায়। রাস্তা দিয়ে একটা কাল সর্প ফনা তুলে ভাই যে রাস্তাতে দেবব্রত যাচ্ছে সেই দিকেতে যায়। আস্তে দেবব্রত মনে করছে এই সর্প হয়তো আমাকে দংশন করবে, মনে মনে ভেবেছে। ধনুকের ডগাই করে ওই সর্প তুলে নিল, বাবা মানে জোর করিয়া ওই সর্প অদূরে ফেলিল। ফণি মনসার 108টা কাটায় ওই সর্প বিধে যায়। সেই সর্প গোবিন্দের কাছে কেঁদে কেঁদে গায়, আমি হলাম বনে সর্প গো, আমার দোষ তো ছিল না। আজ যুবরাজ এসে আমায় এই দিল জবর যতন জানত না। যেমন 108টাই কাটাই বিধে আমার জনমে চলে যায়, চলি হে গোবিন্দ তোমার কাছে আমি আর্জি জানাই। এই রকমে 108টা মানে জানো তার জীবনে যাবে। হে গোবিন্দ তোমার কাছে জানাই আজকে তবে। তাহলে দু জায়গা অভিশাপ হলো, আর আগে জায়গায় অভিশাপে গো ভীষ্ম পেয়ে যায়। আরে বাবা কাশীরাজের 3 কন্যা স্বয়ম্বর সভা হয়। মহাভারতখানা খুলে খুলে বলবো বাবা, তবে আপনারা বুঝতে পারবেন আজ ভীষ্মের এই দশা কেন, কর্ণের দশা কেন, স্বয়ং গুরু দ্রোণাচার্যের এরকম দশা কেন। তবে আপনারা বুঝতে পারবেন মহাভারতের কথা। মহাভারতেরও কথা অমৃত সমান। ওরে কাশী রামে দাস কহে শুনে পুণ্যবান। কাশীরাজের 3 কন্যা ছিল, অম্বা, অম্বিকা, অম্বালিকা। এই সুরটা ধরে থাকতে হবে দাদা, ছোট্ট ছোট্ট করে। আমি যখন কথা বলবো আস্তে আস্তে করে বাজাবে। বাবা তা কাশীরাজ কিন্তু হস্তিনায় নিমন্ত্রণ দেয়নি, দিয়েছিল? মহাভারত খানে পড়ে দেখবেন, নিমন্ত্রণ দেয়নি। ভীষ্ম মনে মনে খুব অহংকার করলো, ও নিমন্ত্রণ না দেখ তবু আমি যাব, বীর্য শুল্কে ক্ষমতার জোরে ওরে জোরে করে আমি তুলে আনবো, জোর করে আমি তুলে আনবো। ওরে সেদিন প্রতিজ্ঞা করেছিল, জোর করে আমি তুলে আনবো। বাবার বিয়ে নিজে হাতে ছেলে দিয়েছিল এই ভদ্রলোক না। হ্যাঁ, যারা টাকা দেবেন ঝপাঝপ দিয়ে ফেলবেন, কারণ সময় নষ্ট করলে তো হবে না। গানের মাঝখানে একটু ছেদ পড়ে গেলে অসুবিধা, তবে দিচ্ছেন খুব। ও জগন্নাথদার মেয়ে মণি থান্দার, মানে আমাদের মাস্টারমশাইকেও সম্মান রেখেছে,
মামনি আমারকেও সম্মান বজায় রেখেছে। মা, তোমার শীতের সীমন্তের সিঁদুর, হাতের শাখা বালা পলা শঙ্খ বজায় রেখে তুমি পাকা চুলে যেন সিঁদুর পরো। পাকা চুলে যেন সিঁদুর পরা। এবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলো। যেন সিঁদুর পরো। এই ভদ্রলোক বাবার বিয়ে দিতে গিয়ে কঠিন প্রতিজ্ঞা করলো যে আমি জীবনে আর বিয়ে করব না। কে? দেবব্রত, নাম হলো ভীষ্ম। এই ভীষ্ম গেলেন কোথা? কাশীরাজে তিন কন্যাকে বীর্য শুল্কে জোর করে। আচ্ছা, আগেকার দিনে আজ থেকে 50 বছর আগে দেখবেন পুকুরে, নদীতে, নালাতে মানুষ জল খেত। কি বাবা, খেত না? যখন টিউবওয়েল হয়নি, যখন টাইম কল ওঠেনি, তখন কি করত? পুকুরে, নদী, নালা জল তারা সেবা করত। আচ্ছা, একটা কথা আছে, যে পুকুরের জল খাবো না সে পুকুরের পারে যাব না। কি? তাহলে ভীষ্ম যখন কঠিন বাবা প্রতিজ্ঞা করিয়েছে, ওরে কেন কাশীরাজের তিন কন্যাকে ধরিতে গিয়েছে? কাশীরাজের তিন কন্যাকে যখন হাতি ধরে ফেলিল, ঠিক বাহ। ওরে জোর করে রথের মাঝে এমনি তুলে নিল। এবার ধীরে ধীরে হস্তিনা রাজ্যে চলে যায়। কিছু দূরে যাওয়ার পরে অম্বিকা বলল গো নিশ্চয়, অম্বা বলছে, দেবব্রত, ভীষ্ম, আমার একজন বাগদত্তা আছে, আমি মনে মনে তাকে ভালোবাসি। শল্য, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। ও গো ভীষ্ম, কথা নাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। ও গো ভীষ্ম, কথা নাও, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও। কি করিবে ভীষ্ম সেদিন? রথ থেকে নামিয়ে দিল। আস্তে আস্তে বাজান। এবার আস্তে আস্তে এসে শল্যের কাছে অম্বা দাদাজি গেল। শল্য বলছে, তার আগে শল্য শুনে ফেলেছে যে ভীষ্ম নাকি তারা পানি গ্রহণ করেছে। তখনকার দিনে পানির শব্দে হাত। অপর পুরুষ যদি অপর নারীর হাত ধরে তাহলে তাকে কিন্তু গ্রহণ করতে হবে মা। আর আজকাল ফাঁকে একটু করে রং ভরে দিই, কিছু মনে করবেন না। ভালো কথার মাঝে একটু একটু রং ভরে না দিলে ভালো লাগবে না, কারণ শাস্ত্র কথা তো সবাই বুঝতে পারছে না। হ্যাঁ, ঠিক ঠিক। কিছু যুবক ছেলে আছে, কিছু যুবতী মেয়ে আছে, তাই তো? ওরে একটা দুটো ছেলের মাতারা এখন ফোনে এসেছে জানি। আই বড় ছেলে যদি ফোন করে কেতাত্ত হয়ে জানে তিনি। একটা দুটো ছেলের মাগুলো এই কর্ম করছে। সত্যি কথা বলছি, যদি আমি মিথ্যা বলি আমার মুখে পোকা হবে। এই আমাদের বাড়ির কাছে সত্যি গোবরা বলে একটা গ্রাম, ঘোষেদের ছেলে, তা কোথাকার মেয়ে ঠিক নাই, বুঝলেন? ফোনে ফোনে যোগাযোগ করেছে। তা সে মেয়েটা দুটো ছেলে ফেলে দিয়ে এই ফৌজকে ছোড়ার সঙ্গে ফুষ্টি নষ্টি করতে এসেছে। কিন্তু তখনকার দিনে বাবা নীতি ছিল ভাই, যদি অপর নারী অপর পুরুষের হাত ধরে তাকে গ্রহণ করতে হবে নিশ্চয়, সমাজে নীতি ছিল। অম্বাকে তাড়িয়ে দিল শল্য, রাজা গ্রহণ করল না। অম্বা কাঁদতে কাঁদতে এসে ভীষ্মকে বলল, গ্রহণ করো, নইলে আমার বাঁচা তো যাবে না। বলল, আমি নেব না, নেব না নারী গো, তোমায় নেব না কয়াবে। নেব না কয়াবি। তুমি চলে যাও এখানে হতে, তার
থেকো না তুমি। হ্যাঁ কি করিবে ওই নারী ছুটে চলে গেল ওরে মহেন্দ্র পর্বতে, যেখানে ভীষ্মের গুরু পরশুরাম সাধনা করতেছিল। মহেন্দ্র পর্বতে ভীষ্মের গুরু পরশুরাম, কর্ণের গুরু কিন্তু পরশুরাম। কি বাবা ভুল বলছি? সেই পরশুরাম সাধনা করছে, তার কাছে অম্বা গিয়ে হাজির হয়ে গেল। বলছে, গুরুদেব আপনার শিষ্য আমার পানি অর্থাৎ হাত ধরেছে, সে আমাকে নিচ্ছে না। তো বলছে, মা আমি তোমার জন্য যাব মা, চিন্তার কিছু নাই, প্রয়োজন হলে যুদ্ধ করব, আমরা গুরু শিষ্য দুজনাই। এবার অম্বাকে নিয়ে আমার গুরুদেবে হাজির হয়ে গেল। হস্তিনায় এসে বাবা হাজির হইয়াছিল। হস্তিনার কাছে আমার যখন চলে যাই, ওরে ভীষ্মকে বলছে, এই নারী তুমি গ্রহণ করো, এটা মিথ্যা কথা নয়।